সিটেট পরীক্ষার বাংলা প্রিভিয়াস ইয়ার কোয়েশনের অন্য একটা ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাই। তো আজকের ক্লাসে আমরা 8 ফেব্রুয়ারি 2026-এর পেপার 2তে যে প্রশ্নটা এসেছিল তার ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2 একসাথে আমরা সবগুলা প্যাডাগজি সলভ করব। কারণ আমরা সবাই জানি যে পেপার 1, পেপার 2 এবং ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2-র প্যাডাগজি কিন্তু একদম সেম থাকে, প্যাসেজও সেম থাকে, ডিফারেন্স তেমন কিছু থাকে না। তো যেহেতু প্যাডাগজির ক্ষেত্রে কোনো পার্থক্য থাকে না, তাই আমরা আজকে এই পেপার 2 8 ফেব্রুয়ারি 2026-এ ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2-এর যে প্যাডাগজি এসেছিল পরীক্ষায় চেষ্টা করব সবগুলা প্যাডাগজি আজকে আমরা একই ক্লাসে শেষ করার, এবং এই প্যাসেজ এবং কবিতা থেকে আমরা পরবর্তী সময়ে আপনাদেরকে একটা ক্লাস দিয়ে দেব। তো আজকে আমরা প্যাসেজ নিয়ে আলোচনা করি। দেখুন, প্রথম প্রশ্ন আমাদের কি বলেছে, 106 নিম্নলিখিত কোন কি বলেছে স্যার, এক মিনিট স্যার, ইয়েস, নিম্নলিখিত আজকের প্যাডাগজির আমাদের প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন, নিম্নলিখিত কোনটি প্রাতিষ্ঠানিক লিখনের মধ্যে পড়ে না? প্রাতিষ্ঠানিক লিখন, প্রাতিষ্ঠানিক মানে ইনস্টিটিউশনাল রাইটিং, যেটা ফর্মাল রাইটিং হিসেবে বলতে পারি, বা একটা ইনস্টিটিউশনে যেটা লেখা হয়। আমরা ব্যবসায়িক পত্র যখন লিখব তখন একটা ইনস্টিটিউশন লেখা হবে। কারিকুলাম বিটাই মানে যেটাকে আমরা বলতে পারি, এটাকে কি বলা হয়, আপনারা যে কোনো অফিসে চাকরির জন্য যখন যাবেন তখন আপনাদেরকে একটা সিভি চাওয়া, ইয়েস, এটাকে সিভি বলা হয়, ঠিক আছে, এটাকে সংক্ষেপে সিভি বলা হয়। এটাকে বলা হয় কারিকুলাম বিটাই, তো সিভি, তাই না? তো সিভিটাকে আরও যদি আমরা বুঝি তাহলে আমরা বুঝতে পারি, আমরা একটা A4 সাইজ পেপারে আমাদের নাম, বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ, আমার এডুকেশন কোয়ালিফিকেশন, পার্সেন্টেজ, এই সবগুলা যেটাকে আমি বলতে পারি বায়োডাটা। তো একটা ফরম্যাটে যখন আমার বায়োডাটাটা যখন আমি লিখে দিলাম তখন সেটা হলো কারিকুলাম ভিটাই, যেটাকে সিভি বলা হয়। এটা কিন্তু প্রাতিষ্ঠানিক লেখা, বা যে কোনো প্রতিষ্ঠানের জন্য আমি এটা লিখতে পারি। রিভিউ বা পর্যালোচনা করা হয়, কিন্তু সুখপ্রস্তাব, একজন মানুষ মারা গেছে বা খুব দুঃখের ব্যাপার, সেটাকে প্রাতিষ্ঠানিক স্থানে কিন্তু লেখা হয় না। সুতরাং সুখপ্রস্তাব এটা ইনস্টিটিউশনাল রাইটিংয়ের মধ্যে পড়ছে না। ভাষা অর্জন এবং ভাষা শিক্ষায় সহজাত ভাষা জ্ঞান তত্ত্ব, ইনহেরিট্যান্স হাইপোথেসিস মানে কি? এই প্রশ্নের কারেক্ট আনসার আমরা যদি একটু দেখার চেষ্টা করি স্যার, কোয়েশ্চন নম্বর 107, এতে এই ধরনের প্রত্যাখ্যান হয় যে সব ভাষারই ব্যাকরণ আছে এবং সব শিশুই নিজের পদ্ধতি বা কায়দায় শেখে। এতে বিশ্বাস করা হয় যে সব মানুষের শারীরিক পুনরাবৃত্তি বা ডিলিংয়ের কন্ডিশনিং না, এখানে ডিলিং, পুনরাবৃত্তি, শারীরিক এই ধরনের কোনো কথা না, সুতরাং এটা আমরা ক্যান্সেল করলাম। তারপর আমরা যদি দেখি, এতে বিশ্বাস করা হয় যে সব মানুষের জন্মের সময় ভাষা জ্ঞান লাভ করে। আমাদের নম চমস্কি, যিনি আমাদের ভাষা বিজ্ঞানী সাহিত্যিক, যিনি আমাদের নম চমস্কি, যিনি ভাষা শিক্ষার তত্ত্ব দিয়েছিলেন, তিনি বলেছিলেন যে প্রত্যেকটা শিশু জন্মের পর তার মস্তিষ্কে একটা ডিভাইস সেট করা থাকে, যে ডিভাইসকে আমরা বলি LAD ডিভাইস বা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। এই ডিভাইসের মাধ্যমে তাদের ব্রেনের মধ্যে ডিভাইসটা থাকে, যার কারণে তারা কী করতে পারে, তাদের মধ্যে ভাষাটা অটোমেটিক্যালি ভাষাটা তারা শিখতে পারে। সুতরাং এক্ষেত্রে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 3, সব মানুষই জন্মের সময় ভাষা জ্ঞান লাভ করে। এটা ভাষা অর্জনের ক্ষেত্রে নম চমস্কির এই বক্তব্যটা এখানে আমরা প্রস্ফুটিত করতে পারি। কন্টেন্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ ইনপুট বা বিষয়বস্তু কেন্দ্রিক ভাষা ইনপুট বা প্রসঙ্গবার বলতে কী বোঝায়? অর্থাৎ বিষয়ভিত্তিক ভাষা শেখা, প্রসঙ্গ ভিত্তিক বা বিষয়ভিত্তিক যেটা শেখা, এটাকে আমরা কি বলতে পারি? কোয়েশ্চন নম্বর 108, ভাষা ইনপুট যা ভাষা কিভাবে ব্যবহৃত হয় তার উপর আলোকপাত করে। ইনপুটগুলির উপস্থাপন এবং তার প্রতিক্রিয়া। ভাষা ইনপুট যেগুলি তথ্যের উপর আলোকপাত করে, ইয়েস, ভাষা ইনপুট মানে তথ্যের উপর আলোকপাত করবে। আমি যে তথ্যগুলা জানতে চাই এই তথ্যর উপর আমি ইনপুট দিব। এস ফর এক্সাম্পল, আপনি গুগল খুলে রেখেছেন, এস ফর এক্সাম্পল আমার সামনে এখন গুগল খোলা রয়েছে, তো আপনি গুগলে যা সার্চ করবেন তা কিন্তু পাবেন। অর্থাৎ আপনি কোন বিষয়ে তথ্য জানতে চান, আপনি যে বিষয়ে তথ্য জানতে চান এই বিষয়ে আপনি তো কোয়েশ্চন করবেন। এই যে আমি যে বিষয়টা জানতে চাই, ধরে নিন আমি সিটেট অ্যাপ্লাই সম্বন্ধে জানতে চাই,
তো আমি গুগলে যখন ওই সিটেট অ্যাপ্লাই মারবো, এটা হচ্ছে আমার ভাষা ইনপুট, আমি যেটা ইনপুট দিলাম এটা হচ্ছে সিটেট অ্যাপ্লাই। তো এই যে তথ্যটা আমি জানতে চাই যে সিটেট অ্যাপ্লাই কবে থেকে হবে, তার মানে এটা হচ্ছে আমি ইনপুট দিলাম যে সিটেট অ্যাপ্লাই, আমি গুগলে সার্চ করলাম, তো গুগল আমাকে সিটেট অ্যাপ্লাই সম্বন্ধে সম্পূর্ণ বিস্তারিত তথ্য আমাকে দিয়ে দেবে। সুতরাং এটা কারেক্ট আনসার হচ্ছে এই যে বিষয়বস্তু কেন্দ্রিক। আমার বিষয়বস্তু কি? আমার বিষয়বস্তু অর্থাৎ আমি কোন জিনিসটা জানতে চাই, আমি জানতে চাই যে সিটেট অ্যাপ্লাইটা কবে হচ্ছে। ক্লিয়ার? তো এটা হচ্ছে ভাষা ইনপুট, যেটা তথ্যের উপর আলোকপাত করে, ইজ দ্য রাইট আনসার। ভাষা শিক্ষণের কোন নীতিটি শব্দ এবং শব্দগুচ্ছকে ভাষা শিক্ষণের ভিত্তি হিসাবে উপস্থাপিত করে? ভাষা শিক্ষণের কোন নীতিটি শব্দ এবং শব্দগুচ্ছকে ভাষা শিক্ষণের ভিত্তি হিসাবে উপস্থিত করে? কারেক্ট আনসার অপশন নাম্বার কি হতে যাচ্ছে? এটা আমরা জানি, এই যে নীতি যেটা ভাষা শিক্ষণের ভিত্তি বা শব্দগুচ্ছ, এটাকে বলা হয় লেক্সিক্যাল ওয়ার্ড বা লেক্সিক্যাল নীতি। তো লেক্সিক্যাল ওয়ার্ড সম্বন্ধে আমার কোর্সে ক্লাস দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এবং আমাদের কোর্সে জয়েন হতে গেলে আপনারা সহজগুরু অ্যাপটা ডাউনলোড করবেন প্লে স্টোর থেকে, এবং সহজগুরু অ্যাপ ডাউনলোড করলে আপনারা আপনাদের কোর্স পেয়ে যাবেন। এই কোর্সে যখন আপনারা এনরোল হয়ে যাবেন, সঙ্গে সঙ্গে আপনারা প্রত্যেকটা টপিকের ক্লাসের নোটস, মক টেস্ট, প্র্যাকটিস সেট, পেন পেপার মক টেস্ট, তাছাড়া হোয়াটসঅ্যাপে কিছুটা নোটস আপনাদের প্রোভাইড করা হবে, যেগুলো আপনারা অবশ্যই কোর্সে জয়েন হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পেতে থাকবেন। ঠিক আছে? তো পরবর্তী প্রশ্ন যেটা বলেছিলাম, নিম্নলিখিত কোনটি স্কুল শিক্ষায় বহুভাষিকতার লক্ষণ নয়? স্কুল শিক্ষায় মাল্টি ল্যাঙ্গুয়েজমের লক্ষণ নয় কোনটি? এখানে নয়, আমরা পরীক্ষার হলে কিন্তু আমরা এই যে নয়, নট, এইগুলা কিন্তু আমরা দেখি না, যার কারণে আমাদের সমস্যা হয়। তো এবার আমার নয়টা আমাদের দেখতে হবে। 110 নম্বর প্রশ্ন কি বলেছে? স্কুলে শিক্ষণে শিক্ষার্থীদের ভাষাগুলিকে ব্যবহার করানো, শিক্ষার্থীদের যে মাতৃভাষা এটাকে আমাদের ব্যবহার করাতে হবে, এটা তো কারেক্ট। যতদূর সম্ভব শিক্ষার মাধ্যমে মাতৃভাষা শেখাতে হবে, এটাই তো বললাম। ত্রিভাষা সূত্র দিন, মাতৃভাষা হিন্দি এবং ইংরেজি শেখা। সব শিশু তাদের মাতৃভাষা দিয়ে শুরু করবে এবং ক্রমশ তার সঙ্গে আরও দুটো ভাষা যুক্ত করবে, এটা কারেক্ট। তো তিনটে তো কারেক্ট আমরা পেলাম, কারণ 1 নম্বর তো এটা তো 100% কারেক্ট, কারণ যতদূর সম্ভব তাকে মাতৃভাষার মাধ্যমে শেখানো হবে। তো স্কুল শিক্ষণে শিক্ষার্থীদের ভাষাকে ব্যবহার করতে হবে। শিক্ষার্থীর ভাষা মানে কি? তার মাতৃভাষা, তো তার মাতৃভাষাকে ব্যবহার করতে হবে, এখানে ইনডাইরেক্টলি বলা হয়েছে, এটাও কারেক্ট। এখানে বলেছে সব শিশু তাদের মাতৃভাষা দিয়ে শুরু করবে, এটা তো কারেক্ট, এবং তার সঙ্গে তারা আরও দুইটা ভাষা, অন্তত দুইটা ভাষা, আরও যতটা পারে তারা আরও ভাষাটা শিখতে পারে, কিন্তু মাতৃভাষা দিয়ে তার শিক্ষাটা শুরু করতে হবে, এটাও তো কারেক্ট। তার মানে 1, 2 এবং 4 সেটা তো 100% কারেক্ট, কিন্তু এখানে বলেছে লক্ষণ নয় কোনটি, অর্থাৎ অপশন নাম্বার 3 এই ক্ষেত্রে কারেক্ট আনসার এটা নয়। ত্রিভাষা সূত্রদিন মাতৃভাষা হিন্দি এবং ইংরেজি শিখতে হবে, তেমন কোনো ব্যাপার নয়। বাণী একটা সাধারণ ধারণা লাভের জন্য একটা নির্দিষ্ট প্রবন্ধ পড়ছে, এই পঠনকে আমরা কি বলতে পারি? 111 সাধারণ ধারণা লাভ। তো সাধারণ ধারণা মানে কি? একটা সারমর্ম বুঝতে চাইছে, একটা সাবস্টেন্স বুঝতে চাইছে। তো সাবস্টেন্সটা যখন সে বুঝবে তখন সেটাকে কি বলা হয়? স্কিমিং বলা হয়। রিডিংয়ের অনেক প্রকার পার্ট রয়েছে, ইন্টেনসিভ রিডিং, এক্সটেন্সিভ রিডিং, স্কিমিং, ঠিক আছে, সাইলেন্ট রিডিং, তারপর লাউড রিডিং, এই ধরনের অনেকগুলো প্রকার রয়েছে। সবগুলা রিডিংয়ের চ্যাপ্টারে আপনাদের করানো আছে, আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন। রিডিংয়ের ক্লাসটা দেখলে আপনারা এই স্কিমিং সম্বন্ধে পুরো ডিটেলস আপনারা পেয়ে যাবেন। স্কুল ভিত্তিক মূল্যায়নকে উন্নীত করে এমন 2টি উপযুক্ত পাঠ নির্বাচন করুন। স্কুল ভিত্তিক মূল্যায়ন মানে স্কুল বেসড অ্যাসেসমেন্ট, যাকে বলা SBA। একটা হচ্ছে SBA, একটা হচ্ছে BBA, মানে একটা হচ্ছে বোর্ড বেসড অ্যাসেসমেন্ট আর এটা হচ্ছে স্কুল বেসড অ্যাসেসমেন্ট। তো এখানে বলেছে স্কুল বেসড অ্যাসেসমেন্টকে উন্নীত করতে গেলে 2টা পার্ট আমাদের নির্বাচন করতে হবে। কোন 2টা আমরা দেখে নেব। 112, এটি শিক্ষার্থী এবং শিক্ষক উভয়ের মধ্যে স্বশাসন প্রবৃত্তিতে সাহায্য করে। যখন আমরা SBA করব, স্কুলে যখন করব, তখন এখানে শিক্ষার্থী এবং শিক্ষকের মধ্যে অ্যাসেসমেন্টটা হবে। শিক্ষক শিক্ষার্থীকে অ্যাসেসমেন্ট করবেন, শিক্ষার্থী তার অ্যাসেসমেন্ট মতো প্রশ্ন দেবে, এটা তো কারেক্ট। এটি স্কুলকে তাদের নিজেদের পরিকল্পনা করার সুযোগ দেয়। স্কুল তার নিজের মতো করে প্ল্যানিং করতে পারে যে কখন আমি পরীক্ষা নেব, কখন আমি অ্যাসেসমেন্ট নেব, এটা স্কুল বুঝতে পারে। এটা পরীক্ষণ বোর্ডের ক্ষমতা হরণ করে, আর তো আমরা জানার দরকার নেই। এখানে বলেছে কোন 2টা সঠিক, তো A, B সঠিক, তো অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার, বাকিগুলো দেখার আমার প্রয়োজনে নেই। কোন শিক্ষা দর্শন বা এডুকেশন সাইকোলজি এটির সমর্থক?
পূর্ব নির্ধারিত শিক্ষাক্রমের পরিবর্তে বস্তু জাগতিক প্রেক্ষিত কিংবা ঘটনাভিত্তিক শিক্ষণের মতো শিক্ষণ প্রতিবেশে ব্যবহৃত হয়। অর্থাৎ পূর্ব নির্ধারিত শিক্ষাক্রমের পরিবর্তে আমি রিয়েল ওয়ার্ল্ডের ভিত্তিতে বা ঘটনার ভিত্তিতে আমি তাকে পড়াবো। ঠিক আছে, আগে যা ঘটেছে, আগে শিক্ষকরা কিভাবে পড়াচ্ছে এটা আমার ব্যাপার নয়। এবার বাস্তবে কি ঘটতে চলেছে তার উপর ভিত্তি করে বা বাস্তবে এখানে কি ঘটনাটা চলছে এই তার উপর ভিত্তি করে আমি এখন বর্তমানে শিক্ষাদান করব। এই কথাটা কে বলেছিলেন? কোয়েশ্চন নম্বর 113। এটা বলেছিলেন গঠনবাদ বা কনস্ট্রাকটিভিজম, যারা তারা বলেছিলেন ছাত্রদেরকে কনস্ট্রাকটিভিজম তৈরি করতে হবে। রাহুল ক্লাস 6-এর ছাত্র। সে ব্যাকরণগত নতুন রূপ বা ফর্ম শেখার সময় তার পূর্বলব্ধ জ্ঞানের সঙ্গে সম্পর্কিত করতে পারে। এতে নিম্নলিখিত কোন পদ্ধতিটি প্রতিফলিত হয়? যদি আমরা কোয়েশ্চন নম্বর 114 যদি আমরা দেখি, 114 কী হবে ভাই? কী হবে আপনারা বলুন তো কমেন্ট বক্সে কী হতে পারে? 114 রাহুল ক্লাস 6-এর ছাত্র। ঠিক আছে, সে তার ব্যাকরণগত নতুন রূপ বা ফর্ম শেখার সময় তার পূর্বলব্ধ জ্ঞান, তার আগের যে জ্ঞানটা আছে তার উপর ভিত্তি করে সে সম্পর্ক করতে পারে। আলটিমেটলি তার যে প্রি নলেজ যেটা আছে, পূর্ব জ্ঞান, তো পূর্ব জ্ঞানের উপর ভিত্তি করে আমরা পড়াই। এটা তো আমরা জানি যে শিশুদের সবসময় পূর্ব জ্ঞানের সঙ্গে আমাদের কি করতে হয়? কানেক্ট করতে হয়। তো হিউরিস্টিক মেথড মানে নতুন কিছু আবিষ্কার করা, মেটাকগনিক বা এটা কিছু না, কারেক্ট আনসার হচ্ছে কগনিটিভ মেথড ইজ দ্য রাইট আনসার। আগের সঙ্গে বর্তমানে সেটা তার আগের কতটুকু জ্ঞান রয়েছে তার সঙ্গে তে বর্তমানের এই যে টপিকটাকে সে রিলেট করতে পারছে, দ্যাট ইজ নোন এজ জ্ঞানীয় পদ্ধতি। ক্লাস 7-এর একজন শিক্ষক 60টি বাক্যের একটি সম্পূর্ণ পাঠ পড়ে শোনালেন। তারপর তিনি শিক্ষার্থীদের মন দিয়ে শুনতে বলে হুবহু পাঠটি না পড়ে তার কাছাকাছি পাঠটি পুনর্নির্মাণ করলেন। এই পদ্ধতিটা কোন পদ্ধতি নামে পরিচিত? 115 বলো। তিনি 60টা বাক্য, একটা স্মল 1 2 3 4 5 6 7, এই 60টা বাক্যের একটা সংক্ষিপ্ত পাঠ তিনি ছাত্রদের পড়ে শোনালেন। তারপর তিনি শিক্ষার্থীদের মন দিয়ে শুনতে বলে হুবহু সেই পাঠটি না পড়ে সেটিরই কাছাকাছি আরেকটা পাঠ তিনি বললেন। একটা পাঠ তিনি প্রথমে ছাত্রদের বললেন এবং তারপর তিনি ছাত্রদের বলেন যে তোমরা মন দিয়ে শুনো। তারপর তিনি সেম টু সেম এজ ইট ইজ এই গল্পের মতন ছোটো করে তিনি আরেকটা গল্প বললেন, সোজা কথা। তো এই পদ্ধতিটা কি? এটা হচ্ছে প্যারাগ্রাফ ডিকটেশন। অনুচ্ছেদ শ্রুতলিখন ইজ দ্য রাইট আনসার। প্রথমে তিনি এই যে 60টা বাক্যের যেটা গল্প বা যাই বলি সেটা তিনি দেখে দেখে পাঠ করলেন। তো দেখে দেখে পাঠ মানে কি? শ্রুতিলিখন। তো সেটা হচ্ছে অনুচ্ছেদ শ্রুতিলিখন, ডিকটেশন যাকে বলা হয়। শিক্ষণ ফল বা লার্নিং আউটকাম। তো লার্নিং আউটকামের ব্যাপারে প্রশ্ন এসেছে আমাদের চোখের সামনে, আমরা একবার দেখে নেব। 116 নম্বর প্রশ্ন কি বলেছে? শিক্ষণ ফলের উদ্দেশ্যে সম্পর্কিত নিম্নলিখিত কোনটি বা কোনগুলি সত্য? বিষয় নির্ভর শিক্ষণ নয়, বরং পারমঙ্গতা ভিত্তিক শিক্ষণে উৎসাহন করে। ইয়েস, লার্নিং আউটকাম আমাদের কম্পিটেন্সি শেখায়, বিষয়ের উপর না, কম্পিটেন্সি কতটুকু। আপনারা যখন বর্তমান যে সরকার প্রচলন করেছে FLN বা NEP 2020 এইগুলা যখন পড়বেন তখন আপনারা কম্পিটেন্সি পাবেন বা সাব কম্পিটেন্সি পাবেন। তো ছাত্রদের মধ্যে এই কম্পিটেন্সি কতটুকু বিল্ড হলো বা তার সাব কনফিডেন্সি কতটুকু বিল্ড হলো, কম্পিটেন্সি এইগুলা দেখা হয়। তো 1 নম্বর হচ্ছে কারেক্ট। 1 নম্বর কারেক্ট, 1 নম্বর তো কারেক্ট হবে। এখানে 1 নাই, এখানে 1 নাই, এখানে 1 নাই, ক্যান্সেল। বাই অপশন নম্বর 4 ইজ দ্য রাইট আনসার। একটা দিকে কারেক্ট আনসার। শিক্ষার্থীদের নির্দিষ্ট উদ্দেশ্য অনুসারে ভাষা ব্যবহার করা শিখতে সমর্থ করে। ইয়েস, তারা যে ভাষাটা বলতে পারে তাকে সেই ভাষাতেই তাকে পড়াশোনা করাতে দরকার। অর্থাৎ আলটিমেটলি তাকে তার প্রয়োজন অনুসারে তাকে মাতৃভাষায় আমরা শিক্ষাদান করব। এটাই হচ্ছে লার্নিং আউটকাম। যদি আমরা মাতৃভাষায় যদি শিক্ষাদান করি তাহলে তার লার্নিং আউটকাম বেরিয়ে আসবে। আমি তাকে, সে মাতৃভাষা জানে বাংলা, তো আমি তাকে হিন্দিতে পড়ালাম, তখন সে হিন্দিতে আমাকে উত্তর দিতে পারবে না। হয় তুমি হিন্দিতে উত্তর দাও, বাংলায় উত্তর দিতে পারবে না, তখন কি সে আমাকে বলতে পারবে সে কি বুঝেছে? সে তো হিন্দি বলতে পারে না, হয়তো বা বুঝে নিতে পারে, মানলাম কিছুটা বুঝে, কিন্তু সে বলতে পারে না হিন্দি।
এবার যদি সে আমাকে বোঝাতে চায় যে সে কী বুঝেছে, সে কি আমার বোঝাতে পারবে? সে তার মাতৃভাষায় বোঝাতে পারবে। এইটাই বলা হয়েছে যে নির্দিষ্ট উদ্দেশ্য অনুসারে ভাষা ব্যবহার করতে তার সামর্থ্য করে। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখি স্যার। নিম্নলিখিত কোন বিবৃতিটিতে ব্যাকরণ শিক্ষণ প্রসঙ্গ, অর্থাৎ প্রণালীবদ্ধ জ্ঞান বা প্রসিডিউরাল নলেজের সর্বোত্তম বর্ণনা? আচ্ছা, প্রসিডিউরাল নলেজ মানে কি? আমি বারবার আমার গতবারের ক্লাসে আমি প্রত্যেকবার আলোচনা করেছি যে প্রসিডিউরাল নলেজ কী এবং ডিক্লারেটিভ নলেজ কী। ডিক্লারেটিভ নলেজ মানে যে বিষয়ে আমার জ্ঞান রয়েছে, যে বিষয়ে আমার জ্ঞান আছে, আমি জানি যে হোয়াট ইজ দিস, এটা হচ্ছে ডিক্লারেটিভ নলেজ। আর প্রসিডিউরাল নলেজ মানে আমি জানি জিনিসটা কী এবং আমি সেটাকে ব্যবহার করতে পারি। এক কথায় শেষ। আমি জানি কিন্তু ব্যবহার করতে পারি না। আমি জানি হোয়াট ইজ প্যাডাগজি, কিন্তু প্যাডাগজি কী করে ইউজ করতে হয় আমি জানি না। আচ্ছা, ছাড়ুন প্যাডাগজি। আমি যে চামচ, আমরা যখন চামচ চিনি তো চামচ, আমি জানি যে চামচটা কী, আমি জানি, আমি জানি চামচটা কী, তার মানে এটা আমার ডিক্লারেটিভ নলেজ। কিন্তু আমি চামচটাকে চিনি এবং চামচটা কী করে ব্যবহার করতে হয় এটাও আমি জানি। দ্যাট ইজ কল্ড প্রসিডিউরাল নলেজ। ক্লিয়ার? তো এই ক্ষেত্রে প্রসিডিউরাল নলেজের সবচেয়ে ভালো বর্ণনা কোন উদাহরণে দেওয়া আছে এটা আমরা একবার দেখে নেব। আমি যতটুকু বললাম যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনারা অবশ্যই কারেক্ট আনসার করতে পারবেন। রূপ বা সংগঠন সম্পর্কে জ্ঞান, এই বিষয়ে আমার জ্ঞান আছে, তার মানে এটা ডিক্লারেটিভ নলেজ, এটা তো প্রসিডিউরাল নলেজ হবে না, এটা ক্যান্সেল। ব্যাকরণগত রূপ বা সংগঠন কি তা জানা এবং তা ব্যবহার করা। ইয়েস, এই যে বললাম চামচটা কি এই বিষয়ে আমি জানি এবং চামচটা কি করে ব্যবহার করতে এটাও আমি জানি। তো ব্যবহারটা যখন আমি জানবো তখন সেটা প্রসিডিউরাল নলেজ হয়ে যাবে। তো অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার। এই কথাটা আমি প্রত্যেকটা আমার আগের ক্লাসে আমার যারা পুরানা স্টুডেন্টস বেস ছিল তারা কিন্তু এই প্রশ্ন কোনো অবস্থাতেই ভুল করবে না, 100%, কোনো প্রশ্নই ভুল করবে না। এবং এই প্রশ্নটা তো মানে দেখা মাত্রই সবের আগে দেখা মাত্রই বলবে স্যার আপনি যা বলেছেন একদম ডাইরেক্ট প্রশ্ন, ভাই ডাইরেক্ট প্রশ্ন ডাইরেক্ট উত্তর। শ্রীমতী উষারানী একজন সরকারি উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষিকা। আচ্ছা, তিনি একজন ইংরেজি শিক্ষিকা। এখানে কিন্তু পয়েন্ট আছে ভাই, ইংরেজি শিক্ষিকা দিয়ে কিন্তু আমাদের সমস্যায় ফেলতে পারে, আমরা দেখে নেব। তিনি তার ছাত্রছাত্রীদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় বিষয়ে ভাষাটি ব্যবহার করতে দিয়ে সেগুলি সূত্র দিয়ে ইংরেজি বলতে সাহায্য করেন। তিনি এইভাবে তার শিক্ষার্থীদের যোগাযোগ স্থাপন করতে চান। অপশনগুলো দেখি। যোগাযোগ দক্ষতা, আন্তর্ব্যক্তিক, জ্ঞানীয়, বিদ্যাগত, বুনিয়াদি। ইয়েস, বিআইসিএস। পাই বিআইসিএস। যখনই আমরা দৈনন্দিন জীবন, এই প্রশ্নটাও কিন্তু ডাইরেক্ট প্রশ্ন। বেশ কিছু প্যাডাগজির প্রশ্ন আছে, আমি আগে বলতে আপনাদের ভুলে গেছিলাম। এই প্যাডাগজির প্রশ্নগুলো আমি যে করাচ্ছিলাম না, এটা ডাইরেক্ট প্রশ্ন, ডাইরেক্ট উত্তর। দৈনন্দিন জীবনে ঘুম থেকে ওঠার পর, এক কথা ছাড়ুন দৈনন্দিন জীবন, ভুলে যান দৈনন্দিন জীবন, ঘুম থেকে ওঠার পর আবার ঘুমানোর আগ পর্যন্ত, সকালে ঘুম থেকে ওঠার পর এবং রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত আপনি আপনার পরিবারের সঙ্গে কথাবার্তা বলার জন্য বা আপনার প্রয়োজনের তাগিদে আপনি যার সঙ্গে যত কথা বলবেন দ্যাট ইজ কল বিআইসিএস। ক্লিয়ার? অর্থাৎ দৈনন্দিন জীবনে আপনার প্রয়োজন হবে, দোকানে গেলেন, দোকানে গিয়ে বলবেন দাদা ওই জিনিসটা দিন তো, এটার দাম কত? আরে দাদা বেশি হয়ে গেছে। যখন গাড়িতে যাবেন, দাদা আমি ওই জায়গাতে যাবো, আমাকে নামিয়ে দেবেন। হ্যাঁ নামিয়ে দেবো। কত ভাড়া? এত ভাড়া। এই যে এত কথাগুলো যে বলবেন সবগুলো হচ্ছে কি বিআইসিএস। আর যখনই আমি স্কুলে যাবেন, স্কুলে গিয়ে যখন আপনি বইয়ের পাতা খুলবেন এবং বইয়ের মতো করে যখন আপনি পড়বেন দ্যাট ইজ কল কগনিটিভ একাডেমিক ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, সিএলপি। পুঁথিগত জ্ঞান যখন আমরা গ্রহণ করব তখন সেটা হবে সিএলপি, বা পুঁথিগতভাবে যখন আমরা বলবো, পুঁথিগত জ্ঞান যখন আমরা ডেলিভার করব দ্যাট ইজ কল সিএলপি। আর যখন দৈনন্দিন জীবনে আমরা যে কথাবার্তা বলি তার জন্য যখন আমরা যে কথাগুলো বলি এটাকে বলা হয় বিআইসিএস। এবার আমরা দেখি 119 নম্বর প্রশ্নে কি বলেছে। একজন শিক্ষিকা ক্লাস 7-এর ছাত্রদের একটি নির্দিষ্ট ধরনের ভ্রান্তি বা এরর সংগ্রহ করেন, যে তারা কী ধরনের ভুল করে, ছাত্ররা কী ধরনের ভুল করে তিনি সেটাকে কালেক্ট করার চেষ্টা করছেন এবং মাসে একবার সেগুলি আলোচনা করে পড়ুয়াদের সে ভুল সম্পর্কে সচেতন করে দেন যে তোমরা এই জায়গাতে তোমরা কী করছো, ভুল করছো। ভুলগুলি কারা করছে তিনি তা প্রকাশ করেন না, তিনি তাদের নাম বলেন না যে তুমি ওই ভুল করেছো, তুমি ওই ভুল করেছো, এগুলো না বলে তিনি ডাইরেক্ট বলে দেন যে তোমরা, তিনি ডাইরেক্ট ভুলগুলো বলে দেন এবং তোমরা নিজেদের মতো বুঝে নাও যে তোমরা কে কী ভুল করছো। তিনি সেই ভুলগুলির সম্পর্কে শিক্ষার্থীদের চিন্তা ভাবনা করতে বলেন যে তোমরা যে ভুলগুলো করেছো এইগুলো নিয়ে তোমরা নিজে একবার চিন্তা করে নাও।
এই অনুশীলনটি আমাদের কী হিসাবে পরিচিত হবে যদি দেখি, তাহলে দেখুন অধ্যয়ন এবং ব্যাকরণের সঙ্গে যেটা সংযুক্তিকরণ, যাকে বলা স্টাডি অ্যান্ড এঙ্গেজমেন্ট উইথ গ্রামার। তারপর হচ্ছে ব্যাকরণ শিক্ষাদান অর্থাৎ টিচিং গ্রামার। আবার হচ্ছে প্রতিক্রিয়া বা ফিডব্যাক প্রদান, আরেকটা হচ্ছে ভ্রান্তি বিশ্লেষণ। এখানে এই প্রশ্নের কারেক্ট আনসারে যদি যাই, তো এখানে তিনি কি করছেন দেখুন, পড়ুয়াদের সেই ভুল সম্পর্কে সচেতন করে দেন এবং তাদের চিন্তা ভাবনা করতে বলেন। এখানে কিন্তু ভ্রান্তি বিশ্লেষণও হবে এবং প্রতিক্রিয়া বা ফিডব্যাকও তিনি প্রদান করেন। এখানে 3 এবং 4 এই দুটাই কিন্তু এখানে কারেক্ট আনসার হতে পারে। ক্লিয়ার? এখানে কিন্তু দুটাই কারেক্ট। এখানে আমরা যদি বলি 4 নম্বরটা ভুল, তো এটা আমরা বলতে পারি না। ঠিক আছে, এখানে দুটাই কিন্তু এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে। যেসব শব্দ ওয়ার্ড আমরা শুনি বা দেখার সময় শনাক্ত করি সেগুলিকে বলা। দেখুন, আমরা যে আপনাদের ভাষাগত দক্ষতা ক্লাসটা করিয়েছিলাম, ডাইরেক্ট আমরা বলেছিলাম যে LSRW মানে শ্রবণ, কথন এবং পঠন লিখন, এটাকে দুটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি স্যার, LSRW, এটাকে দুটা ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে রিসেপটিভ স্কিল, একটা হচ্ছে প্রোডাক্টিভ স্কিল। আমরা যে শুনি সেটা হচ্ছে লিসেনিং, হচ্ছে রিসেপটিভ, এবং পড়ি সেটা হচ্ছে রিসেপটিভ, আর কথা বলি এবং যখন লিখি তখন সেটা হচ্ছে প্রোডাক্টিভ। তো এখানে শোনার কথা বলেছে, যখন আমরা শুনবো তখন সেটা কী হবে, আমরা রিসিভ করি, দ্যাট ইজ কল্ড রিসেপটিভ। ভোকাবুলারি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, ডাইরেক্ট প্রশ্ন এসেছিল আমাদের সেই টপিক থেকে। ক্লিয়ার? তো এই ছিল আমাদের আজকের এই যে প্রশ্নগুলো। এবারে আমরা ল্যাঙ্গুয়েজ 2 এর প্রশ্নগুলো একবার দেখে নিই প্যাডাগজির ঝলক করে। কী কী প্রশ্ন এসেছিল, গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা একবার দেখব। শিক্ষিকা তার ক্লাস 7-এর শিক্ষার্থীদের নিম্নলিখিত কার্যভার বা একটা অ্যাসাইনমেন্ট দিলেন। শিক্ষিকা তার ক্লাস 7-এর ছাত্রদের একটা কার্যভার বা একটা অ্যাসাইনমেন্ট তিনি তাকে দিলেন। সেটিকে কোন ধরনের লিখন হিসাবে বর্ণনা করা যাবে? এখানে লিখনটা কি দেখুন, যুগ্মরূপে চিন্তা ব্রেনস্টর্মিং করতে হবে এবং চিন্তা সূত্র গ্রন্থন করতে হবে। করে শিক্ষার্থীদের আর ছাপানো বই রাখার দরকার নেই। এই বিষয়টির উপর সপক্ষে 2টি এবং বিপক্ষে 2টি যুক্তি সহ একটি উত্তম বাক্য আমাদের রচনা করতে হবে। 136। প্রথমে তিনি কি করলেন, যে তোমরা যুগ্মরূপে অর্থাৎ তোমরা সবাই মিলেমিশে চিন্তা করো এবং মিলেমিশে তোমরা কি করো, চিন্তা করে তোমরা গ্রহণ করো যে ব্যাপারটা আসলে কি হতে পারে। এবং শিক্ষার্থীদের ছাপানো বই রাখার কোনো দরকার নেই, যে ছাপানো বইয়ের দরকার নেই, তোমরা এইগুলা থেকে তোমরা চিন্তা করো। অর্থাৎ এখানে একটা শৃঙ্খলাহীন লিখন হয়ে গেছে, ডিসকার্সিভ। কারণ সবাই যখন চিন্তা করে এখানে সবাই চিন্তা করবে, কিন্তু তারা বই ছাপাবে না বা বইয়ের উপর লিখবে না, কিছু লিখবে না। তো এই ব্যাপারটা একটা শৃঙ্খলা হচ্ছে না, এটা কিন্তু শৃঙ্খলা হচ্ছে না। সুতরাং এটা হচ্ছে ডিসকার্সিভ লিখন আমরা বলতে পারি। 136। এবার দেখুন, ভাষা অর্জন এবং ভাষা শিক্ষায় সহজাত জ্ঞান সম্পর্কে নিচের কোন মন্তব্যটি সঠিক? এটা যদি আমরা বলি, এই ক্ষেত্রে কারেক্ট আনসার কি হতে পারে? 137। ভাষা অর্জনের জন্য দায়ী থাকে অভিভাবক। না ভাই, ভাষা অর্জনের জন্য অভিভাবক দায়ী থাকে না, ভাষা অর্জনের জন্য দায়ী থাকে তার পরিবেশ, তাই না? পরিবেশ কিন্তু দায়ী থাকে। আচ্ছা, মানুষের ভাষা অতুলনীয় এবং কেবল মানুষই কোনো ভাষায় কথা বলতে পারে। আরে ভাই, সযত্ন অনুশীলন এবং বারবার চর্চার মাধ্যমে শিশুর মধ্যে থাকা ভাষা প্রকোষ্ঠ শিশুকে ভাষা বুঝতে সক্ষম করে। এটা কিছু বুঝলাম না। 137। শিশুর ভাষা উৎপাদন বা অর্জনের দায়ী শিশুর প্রাপ্ত ভাষা প্রকোষ্ঠ। এটা হবে কারেক্ট আনসার। এটার মানে কি স্যার? একটা শিশু যদি সে ভালো কথাগুলা শুনে তাহলে সে ভালো জিনিসগুলা অর্জন করবে। সে যদি খারাপ জিনিসগুলো যদি সে অর্জন করে তাহলে সে খারাপ জিনিসগুলো শিখবে। এটাই বলা হচ্ছে যে তার অর্জনের জন্য বা ভাষা উৎপাদনের জন্য তার ভাষা প্রকোষ্ঠ হচ্ছে দায়ী। অর্থাৎ সে যদি ভালো ভাষাগুলা জানে তাহলে ভালোগুলা শিখবে, এবং যদি খারাপগুলা সে যদি শিখে তাহলে সে খারাপ ভাষাগুলাই শিখবে। ক্লিয়ার? নিচের কোনটি বটম আপ লিখন কার্যাবলী? বটম আপ মানে কি? ছোট থেকে বড় আকারে যাওয়া। আমরা ছোট থেকে বড় আকারে যাব। 138। শ্রুতলিখন, বদ্ধ শ্রবণ, বহু নির্বাচন, প্রশ্নাবলী, সদর্থক নর্দর্থক বিবৃতি, শনাক্তকরণ, এইগুলা। প্রথমে সম্পূর্ণটা শ্রুতিলিখন করবে, তারপর একটু কম করে বদ্ধ শ্রবণ করবে, তারপর মাল্টিপল চয়েসে যাবে, মানে ছোট হবে একটু, তারপর প্রশ্নাবলী হবে,
তারপর পজিটিভ এবং নেগেটিভ সেন্টেন্সগুলো শনাক্ত করা হবে, অর্থাৎ এটা হচ্ছে বটম আপ অ্যাপ্রোচের একটা ক্রাইটেরিয়া। ভাষা শিখনে বস্তু সামগ্রীর শৈক্ষণিক উপলব্ধি বা প্যাডাগজিক্যাল রিয়েলাইজেশন অফ ম্যাটেরিয়াল বলতে আমরা কি বুঝি? বস্তু সামগ্রীর যে শৈক্ষণিক উপলব্ধি বা রিয়েলাইজেশন অফ ম্যাটেরিয়ালের রিয়েলাইজেশন করা, এটাকে কি বলা হয়? ভাষা শিক্ষা তত্ত্বকে উন্নীত করার জন্য কার্যকরী এবং কার্যভার স্থাপন করা, শিক্ষককে শিক্ষা তত্ত্ব অবলম্বন সমর্থন করার জন্য বস্তু সামগ্রীর মধ্যে শিক্ষা তত্ত্ব স্থাপন। এখানে দেখুন বস্তু সামগ্রীর মধ্যে শিক্ষা তত্ত্ব স্থাপন করতে হবে, যেটাকে বলা হচ্ছে বস্তু সামগ্রীর শৈক্ষণিক উপলব্ধি, অর্থাৎ কোনো একটা রিয়েল অবজেক্ট দিয়ে তাকে বোঝাতে হবে। অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। সব শিশু বিদ্যালয়ে মাতৃভাষা দিয়ে শিক্ষা শুরু করে এবং এগোনোর সঙ্গে সঙ্গে তারা আরও অনেক ভাষা শিখতে পারে। এই যে শিক্ষানীতি, এই ভাষা শিক্ষানীতিকে কোন নীতি বলা হয়? আমরা সবাই জানি যে এই নীতিকে কি বলা হয়? মাতৃভাষা ভিত্তিক বহুভাষিকতা বা বহুভাষা তত্ত্ব। প্রথমে মাতৃভাষা থাকবে, তারপর আরও অনেক ভাষা শিখবে, তার মানে মাতৃভাষা ভিত্তিক বহুভাষা। সন্ধ্যা কোনো কিছু তথ্য পাওয়ার জন্য মেশিন লার্নিং বিষয়ে একটা গ্রন্থ প্রবন্ধ পড়ছে। তার এই যে পড়াকে আমরা কি বলতে পারি? সেটা নির্দিষ্ট তথ্য খুঁজতে চাইছে। তো যখনই কোনো একটা রিডিং পড়া থেকে আমরা পার্টিকুলার কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট খুঁজতে যাই, তখন সেটাকে স্ক্যানিং বলা হয়, মানে খোঁজাখুঁজি। কোনো একটা সম্পূর্ণ একটা নিউজ পেপার রয়েছে, নিউজ পেপারের মধ্যে আপনি শুধু ওই পার্টিকুলার পয়েন্টটা যখন খুঁজতে যাবেন, সেটাকে বলা হয় স্ক্যানিং। নিম্ন প্রদত্ত কার্যভারটি কী হিসাবে পরিচিত? একটি ছোট্ট টেস্ট বা পাঠকে কয়েকটি খণ্ডে ভাগ করা হবে, অথবা প্রতিটি একান্তর বাক্য এক জোড়া শিক্ষার্থীকে দেওয়া হবে এবং প্রতি শিক্ষার্থী অপরজনকে তার প্রাপ্ত বাক্যগুলি পড়ে শোনাবে এবং অপরজন সেটি শুনে লিখবে। তারপর ওই প্রক্রিয়াটি যদি আমরা উল্টো করে চলবে, যেখানে অপরজন শুনবে এবং লিখবে, তারপর তারা একসঙ্গে গুট হয়ে, অর্থাৎ একটি কথা যে একটা পাঠকে আমরা দুইটা ভাগে ভাগ করলাম, এক দল তারা পড়বে, আরেক দল লিখবে, এবং অন্য দল পড়বে সময় অন্য দল লিখবে। তো এই যে সম্পূর্ণ প্রসেস বা সম্পূর্ণ পদ্ধতিকে আমরা কি বলতে পারি? এটা হচ্ছে পারস্পরিক শ্রুতি লিখন। একজন পড়বে, আরেকজন লিখবে, এটাকে পারস্পরিক বা মিউচুয়াল ডিকটেশন আমরা বলতে পারি। শিকন হচ্ছে অর্থের অনুসন্ধান। শিকন হচ্ছে কি ভাই? অর্থের অনুসন্ধান। তাই শিক্ষার্থী সক্রিয়ভাবে, মানে অ্যাক্টিভলি অর্থ বোঝার চেষ্টা করছে এমন বিষয় নিয়ে যখন তারা শিক্ষণ শুরু হওয়া উচিত। এই কথাটাগুলো কে বলেছিলেন? যখন আমরা অর্থ বুঝে কাজ করব, সেটা বলেছিলেন কনস্ট্রাকটিভিজমরা বা গঠনবাদরা বলেছিলেন যে না, অর্থ বুঝতে হবে এবং অর্থ বুঝে সেটাকে আমাদেরকে শিখতে হবে। তো হোয়াট ইজ রিডিং? রিডিংস মিনস রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ কোনো একটা জিনিস পড়ে সেটিকে যতক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পারছি না যে তার অর্থটা কী, সেটাকে আমরা রিডিং বলতে পারবো না। রূপকেন্দ্রিক ভাষা ইনপুট ফ্রম ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ ইনপুট কি নির্দেশ দেয়? ভাষা শিখনের জন্য ইনপুটের অর্থ শব্দভাণ্ডার, উচ্চারণ এবং ব্যাকরণের বিষয়। রূপ মানে কি? ভাষাগত রূপ। তো ভাষাগত রূপ মানে শব্দভাণ্ডারের মধ্যে রূপ আছে এবং ব্যাকরণের ক্ষেত্রে রূপ আছে, তার মানে অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার। আচ্ছা, অ্যাসেসমেন্ট ফর লার্নিং কি স্যার? মানে ফরমেটিভ অ্যাসেসমেন্ট। তো নিচের কোনটি ফরমেটিভ অ্যাসেসমেন্ট? তো ফরমেটিভ অ্যাসেসমেন্ট এবং সামেটিভ অ্যাসেসমেন্ট নিয়ে আমি অনেক ক্লাস দিয়েছিলাম, এবারও দেওয়া হবে, আপনারা দেখে নেবেন। তো এখানে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। বর্ষ শেষে শিক্ষার্থীর অগ্রগতি জানা, একদম বর্ষ শেষে যেটা জানা হয় এটাকে বলা হয় সামেটিভ অ্যাসেসমেন্ট। এটা কিন্তু ফরমেটিভ অ্যাসেসমেন্ট বলা হয় না। আর অ্যাসেসমেন্ট ফর লার্নিং মানে ফরমেটিভ অ্যাসেসমেন্ট। একটি টার্মের শেষে যেটা পরীক্ষা, এটাও হবে সামেটিভ অ্যাসেসমেন্ট। তার মানে তো এই দুইটা হচ্ছে না। একটি নির্দিষ্ট পর্যায়ে রাজ্য কর্তৃক শিক্ষার্থীর কৃতি নির্ণয় করার উদ্দেশ্য পরিকল্পিত মূল্যায়ন, অর্থাৎ যেটা স্টেট বোর্ড অ্যাওয়ার্ডের যেটা এক্সাম হয়, এটাও হচ্ছে না। শিক্ষণ প্রক্রিয়ায় অ্যাসেসমেন্ট বা ফরমেটিভ অ্যাসেসমেন্ট বা অ্যাসেসমেন্ট ফর লার্নিং, এটা হচ্ছে ডিউরিং লার্নিং, পড়ানোর সময় বা শেখানোর সময় আমরা যে মূল্যায়ন করি, এটাকে বলা হয় অ্যাসেসমেন্ট ফর লার্নিং। ডিউরিং হবে। কারেক্ট আনসার অপশন নাম্বার 1 হবে। শিক্ষণ প্রক্রিয়ায় শিক্ষার্থীর অগ্রগতি নিরীক্ষণ এবং উন্নয়নের উদ্দেশ্যে পরিকল্পিত মূল্যায়ন, এটা হচ্ছে অ্যাসেসমেন্ট ফর লার্নিং। উৎপাদনশীল শব্দভাণ্ডার বা প্রোডাক্টিভ ভোকাবুলারি বলতে আমরা কি বুঝি? 146।
যেসব শব্দ আমরা লেখায় এবং বলায় ব্যবহার করি, দেখুন LSRW, ঠিক আছে, তাকে LSRW মানে কি ভাই? শ্রবণ, কথন, পঠন এবং লিখন, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। আমি আমার ল্যাঙ্গুয়েজ স্কিল চ্যাপ্টারে আলোচনা করেছি। তো এখানে এটাকে দুটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে রিসিপটিভ স্কিল আর একটা হচ্ছে প্রোডাক্টিভ স্কিল। তো রিসিপটিভ স্কিলে কী কী থাকছে? লিসেনিং এবং রিডিং। আর প্রোডাক্টিভে কী কী থাকছে? স্পিকিং এবং রাইটিং। তো এখানে স্পিকিং এবং রাইটিংয়ের কথা বলা হচ্ছে, প্রোডাক্টিভের কথা বলা হচ্ছে, তার মানে স্পিকিং এবং রাইটিং হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। তার মানে এখানে লেখা এবং বলা এই ক্ষেত্রে অপশন নাম্বার 1 হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। তারপর আমরা যদি দেখি 147, নিম্নলিখিত কোন বিবৃতিটি আপনি কবিতা শিক্ষণের জন্য সমর্থন করবেন না? কবিতা শিক্ষণের জন্য আমাদেরকে আমরা করব না, এটা কি? 147 যদি আমরা দেখি, কল্পনা বৃত্তি। যখন আমরা কবিতা পড়ি তখন আমাদের মধ্যে ইমাজিনেশন আসে, ভাষা নিয়ে কাজ করার ক্ষমতাটা বাড়ে, আনন্দ পাওয়ার জন্য আমরা কবিতা পড়ি, কিন্তু ব্যাকরণ শেখার জন্য আমরা কিন্তু কবিতা পড়ি না। তো তার মানে অপশন নাম্বার 9 কোনটা? অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার। ভাষা ব্যবহার করে শিক্ষক শ্রেণীকক্ষে বিভিন্ন বিষয়বস্তু উপস্থাপন এবং শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করছেন। ভাষা ব্যবহার করে একজন শিক্ষক কী করছেন? শ্রেণীকক্ষে বিভিন্ন কন্টেন্ট উপস্থাপন করছেন এবং শিক্ষার্থীদের সঙ্গে তিনি কী করছেন? যোগাযোগ করছেন। এই যে দক্ষতাকে আমরা কি বলতে পারি? 148, এখানে দেখুন তিনি শ্রেণীকক্ষের পাঠদান করেছেন, শ্রেণীকক্ষে পাঠদান। তো যখন ওই শ্রেণীকক্ষে পাঠদান হবে তখন হবে CALP, কগনিটিভ একাডেমিক ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। এবং দৈনন্দিন জীবনে ব্যবহারের জন্য আমি যে ভাষাটা ব্যবহার করব, আমি সকালে ঘুম থেকে উঠে রাত ঘুমানোর আগ পর্যন্ত যতগুলো কথা বলবো, যার সঙ্গেই কথা বলি, এই প্রত্যেকটা কথা আমার BICS এর অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ বেসিক ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিলের সঙ্গে যাবে। আর যেহেতু এখানে শ্রেণীকক্ষে পাঠদান করছি, শ্রেণীকক্ষে বিষয়বস্তু কিছু একটা শিখছি, দ্যাট ইজ কল CALP। তো আমাদের বাংলা ভাষার সম্পূর্ণ কোর্স আমাদের সহজগুরু অ্যাপে চলছে। আপনারা প্লে স্টোর থেকে সহজগুরু অ্যাপটা এখনই ডাউনলোড করে নিন এবং আমাদের কোর্স চলছে। প্রত্যেকটা টপিকের ক্লাস সঙ্গে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন সহ প্রত্যেকটা টপিকের ক্লাসের নোটস, 50টারও বেশি মক টেস্ট, পেন পেপার মক টেস্ট হবে, অনলাইন মক টেস্ট, দুটোই বথ হবে। অনেকগুলো প্র্যাকটিস সেট আপনারা পাবেন, সেটা বলতে পারি অলরেডি আপলোড হয়ে গেছে। অনেকগুলো ক্লাস আপনারা রেকর্ডেড হিসাবে দেখতে পারবেন, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, মক টেস্ট, প্র্যাকটিস সেট, অর্থাৎ 100% সিলেবাস কাভারেজ এবং 100% গ্যারান্টেড মার্কস নিয়ে যদি আপনারা স্টাডি করেন, প্রত্যেকটা ক্লাস যদি আপনারা দেখেন আমার বাংলা ভাষার, তাহলে 30-এর মধ্যে 28+ আপনারা পেতে বাধ্য, 100% গ্যারেন্টি আপনারা পাবেন। কিন্তু একটা শর্ত আছে ভাই, যতগুলো ক্লাস আমরা দেব, বেশি ক্লাস দেবো না, লিমিটেড ক্লাস থাকবে এবং প্রত্যেকটা ক্লাস কিন্তু আপনাকে দেখতে হবে। যদি আপনি কোর্সে অ্যাডমিশন নিয়ে নেন এবং ক্লাসগুলো যদি না দেখেন, নোটসগুলো যদি না পড়েন, তাহলে কিন্তু কখনো কাজে আসবে না। তো কোর্সে অ্যাডমিশন নেওয়াটা বড় ব্যাপার নয়, কোর্সে অ্যাডমিশন নিয়ে আপনি প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করাটা হচ্ছে বড় ব্যাপার। এই কথাটা একটু মাথায় রাখবেন। যদি প্রয়োজন মনে করেন আপনারা আমাদের কোর্সে জয়েন হতে, তাহলে এখনই আপনারা প্লে স্টোর থেকে সহজগুরু অ্যাপটা ডাউনলোড করে আপনারা খুব তাড়াতাড়ি আমাদের কোর্সে জয়েন হয়ে যান। প্রদত্ত বিবৃতিটি কোন শ্রেণীর ব্যাকরণ জ্ঞানকে নির্দেশ করে? রূপ বা গঠন সম্পর্কে জানা জ্ঞান, সেগুলি বর্ণনা এবং সীমিত অনুশীলনের মধ্যে এটাকে প্রয়োগ করতে পারা। 149, আগে বলেছিলাম যে বিষয়ে আমি জ্ঞান প্রয়োগ করতে পারা, রূপ বা গঠন সম্পর্কে জ্ঞান, সেগুলোকে বর্ণনা করা এবং সীমিত অনুশীলনের জন্য প্রয়োগ করতে পারা বা ব্যবহার করতে পারা যদি হয়, তাহলে সেটা কিন্তু প্রসিডিউরাল নলেজ হওয়ার কথা। কিন্তু এখানে সীমিত অনুশীলন যেহেতু দিয়ে দিয়েছে, মানে কম, আমি কমভাবে জানি, মানে ভালোভাবে জানি না, সুতরাং এটা হবে ডিক্লারেটিভ নলেজ। এখানে কিন্তু একটা পেস লাগিয়ে দিয়েছে। যদি এখানে সীমিত অনুশীলনটা না থাকতো, সেগুলি বর্ণনা এবং প্রয়োগ করতে পারা বা ব্যবহার করতে পারা, তাহলে সেটা কিন্তু প্রসিডিউরাল নলেজ কারেক্ট আনসার হতো। এখানে সীমিত অনুশীলন দিয়েছে, মানে আপনি কম জানেন, এক কথা শেষ, আপনি এই ব্যাপারে বেশি জানেন না, কম জানেন। তো দ্যাট ইজ কল্ড ডিক্লারেটিভ নলেজ ইজ দ্য রাইট আনসার। তো আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন আমরা দেখে নিই। শিক্ষার্থীদের একটি হোটেলের মেনু বা খাদ্য তালিকা দেওয়া হলো। তাদের 18 টাকার মধ্যে 4 জনের মধ্যে খাবার অর্ডার করতে হবে। এদের মধ্যে একজন নিরামিষভোজী থাকবে, আর একজন মাশরুমে অ্যালার্জি হয়। এর মধ্যে অটো রিক্সায় ঘরে ফেরার জন্য 70 টাকা বাঁচিয়ে রাখতে হবে। শিক্ষার্থীরা কী খাবার অর্ডার করবে, তাদের পছন্দ অপছন্দ এবং
হোস্টেলে ফেরার জন্য টাকা বাঁচানোর কথাবার্তা, অর্থাৎ এই সবগুলো বিষয় তাকে চিন্তা ভাবনা করতে হবে যে এই 1800 টাকার মধ্যে আমাকে এতগুলো কাজ আমাকে করতে হবে। তো এটা হচ্ছে কি ভাই, ভাষা অধ্যয়ন নিয়োজিত চিন্তন ব্যবস্থা, স্টাডি এঙ্গেজ রিফ্লেক্ট ইউজ। আমি এই যে টাকাটা আমি কি করে ইউজ করব তার জ্ঞানটা আমার কাছে থাকতে হবে। যদি তার ব্যবহার করার ইউজটা যদি আমার কাছে না থাকে তাহলে কিন্তু সবটা জিরো হয়ে গেল। এই টাকাটা কি করে ইউজ করতে হয় সেটা আমাকে জানতে হবে। দ্যাট ইজ কল স্টাডি এঙ্গেজ রিফ্লেক্ট ইউজ ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। তো এই প্রশ্নের সঙ্গে সঙ্গে আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত বিদায় নিলাম। পরবর্তী আমরা আবারও ক্লাসে অংশগ্রহণ করব। আপনারা প্রত্যেক দিন আমাদের ইউটিউবে ক্লাস চলছে, ফ্রিতে আপনারা দেখতে থাকুন এবং আমাদের পেইড ব্যাচেও কিন্তু আমাদের ক্লাস চলছে প্রত্যেক দিন, সঙ্গে ক্লাসের নোটসও আপনাদের প্রোভাইড করা হচ্ছে। মক টেস্ট স্টার্ট হয়ে গেছে, আপনারা চাইলে এক্ষুনি আমাদের এই সহজগুরু অ্যাপ্লিকেশন আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে আপনারা আমাদের কোর্সে জয়েন হতে পারেন। আর যদি কিছু বিস্তারিত জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আজকের ক্লাস এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার কথা বলবো। ধন্যবাদ, জয় হিন্দ।